আপনি কি ইংলিশে কথা বলতে চান? তাহলে আর নয় কোচিং সেন্টার, আর নয় ভুরি ভুরি টিউশন। এখন মাত্র আমার 20টি ক্লাসের মধ্য দিয়েই আপনি শিখে নিতে পারেন ইংলিশ স্পোকেন। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকে মনে করি যে ইংলিশটা শুধু যারা স্টুডেন্ট, যারা অনেক বেশি গ্রামার জানে তাদের দ্বারাই সম্ভব, কিন্তু না, টোটালি ভিন্ন। গ্রামারে একটি কৃষকও সেও ইংলিশে কথা বলতে পারে, কোনো গ্রামারের দরকার নেই। হাতে গোনা কয়েকটি রুলস যেটি না জানলেই নয়, সেটি তাকে জানতে হবে, ব্যাস। আর আমি একটি নতুন চ্যালেঞ্জ নিয়েছি, মাত্র 20টি ক্লাস যে আমার প্রথম থেকে শেষ অবধি করবে। যদি তারপর সে ইংলিশে তার উন্নতি না দেখতে পায়, সে যদি ডেইলি বাক্যগুলো না বলতে পারে, সে আমাকে এসে জাস্ট কমেন্টে বলে দেবে, ভাই আমি পারিনি। আমি বললাম আমি আমার চ্যানেলটি বন্ধ করে দেবো। সো বন্ধুরা, এই প্রতিযোগিতার দিনে যদি নিজেদেরকে একটু এগিয়ে রাখতে চাও, তাহলে ইংলিশ হতে পারে তার অন্যতম হাতিয়ার। সো আর দেরি নয়, শুরু করা যাক। গতকালকার ক্লাসটি আমাদের ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, যেটাকে আমরা 1 নাম্বার রুলস দিয়ে আইডেন্টিফাই করছি। কারণ আমাদের অনেকেরই মনে থাকবে না, অনেকেরই নাম মনে থাকে না, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনিট, কারণ মনে থাকে না আমাদের। তো সেই অর্থে আমরা মনে রাখতে পারি 1 নাম্বার 2 নাম্বার রুলস, যাতে আমাদের মনে রাখাটা সহজ হয়। আমাদের টেন্স শেখাটাও বিষয় না, আমাদের আলটিমেট টার্গেট ইংলিশে কথা বলাটা। সো সেটাই আমি করতেছি। আমার এই ক্লাসটি যারা এখন দেখতেছো, দয়া করে এই ক্লাসটি দেখার আগে আমার প্রথম ক্লাসটি দেখে আসবে প্লিজ। আজকের আলোচনা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা রুলস নাম্বার 2। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো যেটা চলমান আছে, কোনো কাজ চলতে আছে, বর্তমানে কোনো কাজ আমি রানিং অবস্থায় আছি। অ্যাকচুয়ালি প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান। তাহলে কোনো কাজ আমি এই মুহূর্তে করতেছি, যেমন আমি কথা বলতেছি, আমি ক্লাস নিচ্ছি, আমি শুনতেছি, এগুলো সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এগুলো চিনব কী করে যে হ্যাঁ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা এটা 2 নম্বর রুলসের মধ্যে পড়ছে? কীভাবে? আমাদের বাংলা ক্রিয়াপদ, যেটি আমি গত ক্লাসে আলোচনা করে আসছি, বাংলা ক্রিয়াপদের শেষে কী থাকবে? তেসি, তেস, তেসেন বা ছয় রশ্মি বা ছয় একার ন। অর্থাৎ যদি আমি বলি আমি সাঁতার কাটতেছি, তাহলে এই বাক্যে ভার্ব কোনটি? এই বাক্যে ভার্ব হলো কাটতেছি, কারণ আমরা জানি যে শব্দটি দ্বারা করা, যাওয়া, খাওয়া, হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে এই বাক্যের ভার্ব হলো এটি, এবং এটির শেষে কি আছে দেখো তো? তেসি আছে। এরকম তেসি থাকতে পারে, তেসু থাকতে পারে, তেসেন থাকতে পারে, বা ছয় রশ্মি, এখানে আর একটু দিতে পারি ছয় রশ্মি বা সেন, এরকম থাকতে পারে। যদি এমন থাকে তাহলে সেটি হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা 2 নম্বর রুলস। একজন বাঙালি হিসেবে যখন আমি ইংলিশে কথা বলা শিখবো, তখন অবশ্যই আমাকে বাংলা সেন্সটা ফার্স্ট অফ অল মাথায় থাকতে হবে। বাট হইন এবার ইউল বি অনেক বেশি দক্ষ হবে, স্কিলফুল হবে, অ্যাট দ্যাট টাইমে তোমার আর বাংলাটা চিন্তা করতে হবে না। বাস ফার্স্ট অফ অল অবশ্যই আমাদেরকে বাংলা থেকে ইংলিশ চিন্তা করতে হয়, যেটি আমি করেছি। তাহলে আমি দেখলাম আমি সাঁতার কাটতেছি, এটি একটি এই 2 নম্বর রুলসে গেছে অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গেছে। যে যেভাবে মনে রাখলে সুবিধা হয় সেভাবে রাখবে। এখন বাংলা চেনার উপায় গেল, ইংরেজি করার নিয়ম। এখন আমাকে এরকম একটা বাক্য দিল, আমি সাঁতার কাটতেছি। এখন এই বাক্যটাকে আমি কি করে ইংলিশে করব? তুমি ধরো বলতে চাচ্ছ আমি সাঁতার কাটতেছি, এটাকে এখন বলবা ইংলিশে, তাহলে কি করে বলবা সেটা? প্রথমে একটি সাবজেক্ট গত ক্লাসে আলোচনা করেছি, এম, ইজ অথবা আর। এখন এম, ইজ, আর, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন, সাবজেক্টের পরে এম বসাবো না ইজ বসাবো নাকি আর বসাবো? নাকি মনে রাখবে, এখানে লিখে দিচ্ছি আমি একটু, আই এর পরে অলওয়েজ এম বসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে গত ক্লাসে বলেছি, তখন যেমন হি, শি, কারো নাম করিম, রহিম, সেক্ষেত্রে ইজ বসে। আদার্স যারা আছে প্লুরাল, ইউ, ইয়োর, দে, এগুলোর পরে কি বসবে? আর বসবে। ক্লিয়ার কথা? আর ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ আমি যে ভার্বটা নেব সেই ভার্বের সাথে একটি আইএনজি দিব। আমরা অবজেক্টে আপাতত নেব না, আমরা একটু ছোটো ছোটো বাক্যগুলো ফার্স্টে বল করি, দেন আস্তে আস্তে ডে বাই ডে আমরা একটু বড় বাক্যে যাব। ক্লিয়ার কথা? তাহলে আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি, দেখো আমি, তাহলে আমরা একটু ইংলিশ থেকে মানে বাংলা থেকে ইংলিশ করি, দেখি পারি কিনা। আমি সাঁতার কাটতেছি, তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে কী লাগবে? একটি সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট কে? আমি, তাই তো? তাহলে
আর অ্যামিজার লাগবে আর ভার্ব লাগবে। তাহলে ভার্ব তো সাঁতার কাটা এটা আছেই, তাহলে এখন মাঝে আমাকে অ্যামিজার আনতে হবে। ওকে, তার আগে আমাদের কিছু ভার্ব সম্পর্কে আমাদের আইডিয়া তো থাকতে হবে, ভার্বের বাংলা তো জানতে হবে। তাহলে আমি কিছু ভার্ব এখানে দিয়ে দিচ্ছি, দেখো আমি একটু পড়িয়ে দিচ্ছি। সুইম মানে সাঁতার কাটা, এটাকে নোট ডাউন করে নিতে পারো। জাম্প মানে লাফ দেওয়া, টক মানে কথা বলা, লিসেন মানে শোনা, ডান্স মানে নাচা, কুক মানে রান্না করা, ড্রাইভ মানে কোনো কিছু চালনা করা বা চালানো, যেরকম কার ড্রাইভ করা, ফ্লাই মানে উড়া, স্টাডি মানে পড়াশোনা করা, প্লে মানে খেলা, লাভ লাভ মানে হাসা, খিলখিল করে হাসা, থিঙ্ক মানে চিন্তা করা, ক্রিয়েট মানে তৈরি করা বা সৃষ্টি করা, ড্র মানে আঁকা, ট্রাভেল মানে ভ্রমণ করা, লিভ মানে বাস করা, ইন্সপায়ার মানে উজ্জীবিত করা, কাউকে ইন্সপায়ার করা, ফাইট মানে যুদ্ধ করা, ট্রাই মানে চেষ্টা করা, প্লান্ট মানে রোপণ করা, গিভ মানে দেওয়া, ইনফর্ম মানে কাউকে জানানো কোনো তথ্য, আর টেক হবে, আমি আইনজি দিয়ে দিচ্ছি এখানে, টেক মানে নেওয়া, মানে কোনো কিছু লওয়া কারোর কাছ থেকে বা নেওয়া বা গ্রহণ করা অর্থে। ওকে, সো এই ভার্বগুলোর বাংলা অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমি বললাম ভিডিওটা দেখে দেখে অবশ্যই ভার্বগুলো নোট করে নিবে, কারণ আমাদের তো ওয়ার্ড মিনিং তো জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। আমার এই ক্লাসের মধ্যে দিয়ে আমি ভোকাবুলারি শিখাবো, ভোকাবুলারি না জানলে তুমি কীভাবে ইংলিশে কথা বলবে, অবশ্যই ভোকাবুলারিও জানাবো প্লাস চর্চাটাও করাবো। ওকে, সো দেখো তাহলে শব্দগুলো অর্থ আমরা জেনে নিলাম। তাহলে আমাদেরও বাক্যটা ছিল কি, আমি সাঁতার কাটতেছি। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কী দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। তাহলে আমার বাক্যটা ছিল আমি, তাহলে আমি ইংলিশ কি আমি বলতে পারি, আমি ইংলিশ তো আমি জানি আই, তাহলে দিলাম এই আমাদের এখান থেকে আই নিলাম, আমি ইংলিশ হিসাবে আমি আইকে নিয়ে নিলাম। ওকে, তাহলে আই গেল। এরপর আমাকে কী আনতে হবে, অ্যাম ইজ আর, মানে বাক্যটা অ্যাকচুয়ালি আমি যদি এখানে লিখি যে আমি সাঁতার কাটতেছি, তাহলে আমি ইংলিশ তো আমি জানি, আমি ইংলিশ হলো কি অ্যাম। এখন সাবজেক্ট বসালাম, এরপরে অ্যাম ইজ আর আনতে হবে। তাহলে আইয়ের পরে কী বসে আমি বলে দিছিলাম অ্যাম বসে, তাহলে আই অ্যাম। এরপরে কি ভার্ব আনতে হবে, তাহলে সাঁতার কাটা ইংলিশ কি সুইম। এখন প্রশ্ন, এই সুইমের সাথে একটা কী আনতে হবে, আইএনজি, কারণ আমি বলে দিয়েছি যে সাবজেক্ট বসাতে হবে, অ্যাম ইজ আর বসাতে হবে, তারপর ভার্বের সাথে একটি আইএনজি দিতে হবে। তাহলে আমি দিলাম আইএনজি, আমি সাঁতার কাটতেছি। তাহলে এখন তুমি যদি ইংলিশে বলতে চাও, কেউ বলছে হোয়াট ইউ ডুইং, তুমি বললা আই এম সুইমিং, হয়ে গেল ইংলিশ। এটাই ইংলিশ, ব্রিটিশ আমেরিকানরা এটাই বলে, নাথিং এলস, বিলিভ মি। ওকে, সো ইউ ক্যান জাস্ট স্টে উইথ মি। এরপরে যদি বলি, আমি আরেকটা বাক্য দিই, আমরা লাভ দিচ্ছি হতে পারে, চয়েস কেন নয়, এটা মানেও কিন্তু এই 2 নম্বর রুলসে আছে। তাহলে আমরা লাভ দিচ্ছি, তাহলে ফার্স্ট অফ অল সাবজেক্ট কি, যেটা দ্বারা যে কাজটি করে, লাভ দেওয়া কাজটা আমরা করি, তাহলে আমরা এখানে সাবজেক্ট দিলাম, আমরা ইংলিশ কি লিখে দেওয়া আছে, তাহলে দিয়ে দিলাম এখানে উই। এরপর কি হয় আমি জানি, আইয়ের পরে অ্যাম হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে বসে কি ইজ, আর উই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এর আগের ক্লাসে আমি কিন্তু আলোচনা করেছি। তাহলে সেক্ষেত্রে এখানে কি বসবে, আদারওয়াইজ আর বসে। ওকে, তাহলে উই আর লাভ দিচ্ছি, লাভ দেওয়া ইংলিশ হলো জাম্প। তাহলে সাবজেক্ট বসালাম, অ্যাম ইজ আর একটা বসালাম, আর ভার্বের সাথে একটা আইএনজি দেবো, এই যে দিলাম আইএনজি। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারতো যে অ্যাম ইজ আর আবার আসলো কেন, এটা আবার কি, যদি জানতে ইচ্ছা করে বলে দিচ্ছি। এই অ্যাম ইজ আরটাকে বলা হয় অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, যেটি এই যে আমাদের ক্রিয়া বা ভার্ব এটাকে বাক্য গঠনে সহযোগিতা করে, তাই এটাকে বলা হয় সাহায্যকারী ভার্ব। ক্লিয়ার কথা? তাহলে আমরা লাভ দিচ্ছি, এটা ইংলিশ কী হবে, উই আর জাম্পিং, আমরা লাভ দিচ্ছি। এবার একটা বাক্য আসি, হিদি আসি, সে কথা বলতেছেন, ধরো সে কথা বলতেছে, তাহলে কি হবে, ফার্স্ট অফ অল আমি সাবজেক্ট আনবো, এই যে হিকে নিয়ে আসলাম, হির পরে কী হবে আমি বলছি হি, শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাহায্যকারী ভার্ব হিসেবে আমাকে কি আনতে হবে? ইজ আনতে হবে। এই যে সে ইজ দিয়ে দিলাম, তাহলে হি ইজ কথা বলতেছে, তাহলে ঠক দিলাম ভার্ব ঠক, এর সাথে এটা কী হবে? আইএনজি হবে, তাহলে এই যে দিলাম আইএনজি। তাহলে তুমি যদি বলতে চাও সে কথা বলতেছে, তাহলে কী বলবা? হি ইজ টকিং, হি ইজ টকিং। এবার যদি বলো আমি কথা বলতেছি, তাহলে কী হবে? এখানে সে না বলে বলবা আমি কথা বলতেছি, আমাকে ডিস্টার্ব করো না, তাহলে কী বলবা? এখানে হিজ জায়গা কী হবে? আই হবে, আর ইস না হয়ে কী হবে? এখানে অ্যাম হবে। তাহলে কী বলতে হবে? আমি কথা বলতেছি, আই অ্যাম টকিং, আই অ্যাম টকিং। ওকে, আই হোপ। তারপরে এখন আসি তিনি দ্বারা, এখন আসি তিনি দিয়ে। তিনি শুনতেছে, তিনি শুনতেছে, তাহলে কি হবে? তিনি শুনতেছে, সাবজেক্ট কি আছে? তিনি ইংলিশ কি? সি দিলাম, সি মেয়েদের ক্ষেত্রে বসে সি। এরপর কি হবে? আমরা জানি হি সি করিম, কারণ নাম থাকলে ইজ বসে, সাহায্যকারী ভার্ব দিলাম ইজ, অ্যামিজার থেকে আমরা ইজ দিলাম। সি ইজ শোনা ইংলিশ কি? এই দেখো লিসেন, লিসেন মানে শোনা, তাহলে হি ইজ লিসেনিং, তিনি শুনতেছে, হি ইজ লিসেনিং। সে কি শুনতেছে? ইয়েস হি ইজ লিসেনিং। সে কি শুনতেছে? ইয়েস হি ইজ লিসেনিং, সে শুনতেছে, হয়ে গেল। এবার দেখি তারা দিয়ে দ্বারা দেই, তারা নাচতেছে, আমরা বলি না তারা নাচতেছে, তাহলে নাচতেছে, হ্যাঁ নাচতেছে হবে, তাহলে সাবজেক্ট কী হবে? দে, দের পরে বসে হলো আর, দে আর ড্যান্সার, এটা ভার্ব যেহেতু সাথে টাইনজি হবে, ড্যান্সিং, তারা নাচতেছে, দে ড্যান্সিং, দে ড্যান্সিং। ইউ তুমি রান্না করতেছো, রান্না করতেছো, করিতেছো, করিতেছো। ওকে, তাহলে তুমি ইংলিশ কি হবে? ইউ হবে, ইউর পরে আর বসে, সাহায্যকারী ভার্ব, আগে বলে দিছি কেন আর বসে। এরপর রান্না করা ইংলিশ কি হবে? কুক, তাহলে কুকের সাথে একটি আইএনজি। ইউ আর কুকিং, তুমি রান্না করতেছো, ইউ আর কুকিং, তুমি রান্না করতেছো। আশা করি সবগুলো ভার্ব দিয়ে আমি বাক্য তৈরি করে দেবো, যদি দুই একটা থেকে যায় তোমরা বাসায় প্র্যাকটিস করে নেবে। এবার নাম দিয়ে দিই কারো, করিম, রহিম, যে কারোর নাম। করিম কুকের পরে কি? চালাইতেছে, আসলে চালানো। ওকে, তাহলে করিম দিলাম সাবজেক্ট, এরপরে কী দেবো? একটি সাহায্যকারী ভার্ব ইজ দেবো। করিম ইজ কি? ভার্ব চালানো ইংলিশ কি? ড্রাইভ, তাহলে ড্রাইভিং, করিম ইজ ড্রাইভিং, করিম ড্রাইভ করতেছে, আসলে চালনা করা। করিম ইজ ড্রাইভিং, করিম চালাইতেছে। এখন দেখো এগুলো গেল, আশা করি আমরা এখন পারবো। ঠিক একইভাবে আমরা এখন বলতে পারি, এই করিমের জায়গায় আমি বলতে পারি, করিম ছিল তো এখানে, করিমের জায়গায় বলতে পারি হি ইজ ড্রাইভিং, আমি বলতে পারি আমি ড্রাইভ করতেছি, আই এম ড্রাইভিং। এখন এইভাবে বাক্য তৈরি করতে হবে, বাসায় প্রচুর বাক্য তৈরি করতে হবে, খাতায় লিখতে হবে। আর যদি বাক্য তৈরি করতে না পারো, আর যদি লিখতে না পারো, বা এমন যদি কেউ থেকে থাকে আমার চ্যানেলে, অবশ্যই তারা বেশি বেশি আমার ক্লাসগুলো দেখবে। ওকে, আর স্পেশালভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি এমন কারো মনে হয়। দেখো আমি একটু তুমি কথা বলি, আসলে এটা আমি কমফোর্টেবল। ওকে, তার জন্য হয়তো বলি, ডোন্ট মাইন্ড। সে আমার সাথে স্পেশালভাবে যোগাযোগ করতে পারো। তাহলে দেখো আমি একটা বাক্য দিয়ে কী করে সবগুলো বলা যায়। দেখো সে, সাপোজ সে খেলতেছে, খেলতেছে, তাহলে এটা হবে কি? হি ইজ, প্লের সাথে কী হবে? আইনস হবে। আমি জানি তোমরা এখন পারো এটা। হি ইজ প্লেয়িং, সে খেলতেছে বা খেলতেছে, সে খেলতেছে। এখন আমি বলবো সে খেলতেছে না, বলবো করিম খেলতেছে, তাহলে হির জায়গায় শুধু কী হবে? করিম, করিম ইজ প্লেয়িং। এখন বললা করিম বলতে চাচ্ছি না, আমি চাই আমি খেলবো, তাহলে তুমি দেবা কি? আই, তাহলে ইজ হবে না, এরপরে হবে কি? আম, তাহলে আই এম প্লেয়িং দেবা। বলবো না আই এম না, এখন বলবো আমরা খেলতেছি, তাহলে তুমি দেবা আই না দিয়ে কী দেবা? উই দেবা। বাট সেন্সটা হবে কোথায়? এই অক্সিলারি ভার্বে, এখানে তোমাকে একটা আর দিতে হবে। অ্যাকচুয়াল এই সাবজেক্ট তুমি যাকেই দাও চেঞ্জটা হয় শুধু এই অক্সিলারি ভার্বে। বুঝতে পারছো ব্যাপারটা? আমি একটা বাক্য দিয়ে হাজারো বাক্য তৈরি করে দেয়, শুধু সাবজেক্টটাকে চেঞ্জ করে দিলে সাথে এই অক্সিলারি ভার্বটাও একটু চেঞ্জ করতে হবে, বা সাহায্যকারী ভার্বটা।
তাহলেই একাধিক বাক্য তৈরি হয়ে যাবে। বুঝতে পারতেছ আশা করি। এখন আমি একটু বড় দিকে বাক্য যাই। যেহেতু এখানে একটি আমি বলছি অবজেক্ট যোগ করেছি, একটা অবজেক্ট দিয়ে একটা দিয়ে দিই। হ্যাঁ, সো সে একটি ছবি আঁকতেছে। তাহলে সে একটি ছবি আঁকতেছে। একটি ছবি, এই যে ছবিটা আছে কি আঁকতেছে, এইখানে যে অবজেক্টটা দিয়েছি তো, তাহলে এই অবজেক্টটাকে আমরা কি করে পাবো? ভার্বের কাছে প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে। হ্যাঁ, সে একটি ছবি আঁকতেছে, তাহলে এই বাক্যে ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তাহলে আমি অবজেক্ট পেয়ে যাবো। তাহলে ভার্বের কাছে প্রশ্ন করি, কি আঁকতেছে? ছবি আঁকতেছে। তাহলে এই যে যেটা আছে, যেটা পাওয়া যাবে সেটাই মূলত অবজেক্ট। তাহলে আমি যদি বাক্যটাকে করি, দেখো প্রথমে সাবজেক্ট আমি হি দিলাম, এটা তোমরা পারো আমি জানি। এখন ইজ দিলাম, হি ইজ। তাহলে আঁকা ইংলিশ কী দিয়েছি? ড্র। ইজ ড্র দিলাম, ড্রর সাথে এটা কী দেবো? আইএনজি দেবো। তাহলে হয়ে গেল, সে আঁকতেছে। কি আঁকতেছে আসলে? একটি পিকচার। বাকি থাকে কি? একটি পিকচার। একটি ইংলিশ আমরা জানি, সকলে জানি, এই মানে একটি আ পিকচার, PICTURE। হি ইজ ড্রয়িং আ পিকচার, হি ইজ ড্রয়িং আ পিকচার। এখন আমরা এইভাবে বাক্যকে ফার্স্ট অফ অল নয়, আর একটু টাইম নিচ্ছি, এরপরে আস্তে আস্তে করে আমরা অনেক ডিফিকাল্ট ক্রিটিক্যাল বাক্যের দিকেও যাব। যদি আমার ক্লাস কি ভালো লাগে বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো, আমাকে সাপোর্ট দাও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।